সরকার সাধারণ জনগণ সহ সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহল থেকে সংস্কার প্রস্তাব আহ্বান করেছেন। তাদের লক্ষ্য হল সবার মতামতের ভিত্তিতে এমন একটি সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করা, যেখানে কারো হাতে একচেটিয়া ক্ষমতা কুক্ষিগত থাকবে না, অর্থ পাচারের কোনো সুযোগ থাকবে না এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের অবকাশ থাকবে না। এই প্রক্রিয়ার অংশ হিসাবে সংবিধান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের জন্য প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে একটি কার্যকর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদ গত 24 ডিসেম্বর জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে একটি লিখিত প্রস্তাবনা পেশ করে। এ প্রস্তাবনায় 49টি বিষয়ের উপরে বিস্তারিত সুপারিশ তুলে ধরেন হিজবুত তাওহীদের মুখপাত্র মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল। আমরা মনে করি আমাদের প্রস্তাবনাগুলো জনগণ ও সরকারকে অবহিত করার জন্য গণমাধ্যমের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে প্রথমেই উল্লেখ করতে চাই, স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও আমাদের দেশের রাজনৈতিক, প্রশাসনিক, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, আমলাতন্ত্র, শিক্ষা বিভাগ সহ অন্যান্য বিভাগ এখনও অনেকাংশে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের কাঠামো ও ধ্যান ধারণার উপরে নির্ভরশীল। ঐতিহাসিক কারণে এটি অব্যাহত থাকলেও সময় ও পরিস্থিতির পরিবর্তনে এসব ব্যবস্থায় আধুনিকায়নের প্রয়োজন দেখা দিয়েছে। 71 স্বাধীনতার পর প্রণীত সংবিধানে ইতিমধ্যেই 17টি সংশোধনী আনা হয়েছে। তবুও বর্তমান সংবিধানে এমন কিছু ধারা ও বিধান রয়েছে যা স্বৈরাচারী শাসনের সুযোগ তৈরি করতে পারে। তাই এক্ষেত্রে আরও কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। আমাদের মূল কথা হলো, শুধু কাঠামোগত বা আংশিক সংস্কার করে কোনো কার্যকর ফল পাওয়া যাবে না, বরং রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন অপরিহার্য। এটাই ছিল ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রধান দাবি, যাকে তারা জুলাই বিপ্লবের ঘোষণা বলে অভিহিত করেছেন। আমরা জানি বিপ্লব মানেই হলো পুরোপুরি আমূল পরিবর্তন। আমাদের প্রস্তাবে স্পষ্ট করা হয়েছে যে বর্তমানে কার্যকর রাষ্ট্র কাঠামো ও ঔপনিবেশিক যুগের ভিত্তিতে গড়ে উঠেছে, যেখানে মানুষের তৈরি বিধিবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আমাদের সুপারিশ হলো, রাষ্ট্রের সংবিধানের ভিত্তি হতে হবে আল্লাহর প্রদত্ত বিধান। আল্লাহর দেওয়া নির্দেশনাকে ভিত্তি করেই অন্যান্য আইন ও বিধি প্রণয়ন করতে হবে। চলমান জীবন ব্যবস্থার যে বিধান কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সেগুলো রাখা হবে। আমাদের দ্বিতীয় প্রস্তাবনা হলো, বিচার বিভাগে আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা। এতে অপরাধী যেই হোক না কেন তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, বিচারের নামে কোনো অবিচার ঘটবে না এবং মামলার জট কমে আসবে। এছাড়া আমাদের প্রস্তাবে প্রাচীন বাংলার প্রচলিত সালিশ ব্যবস্থাকে পুনরায় কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে স্থানীয় পর্যায়ের অনেক বিরোধ দ্রুত ও সহজেই মীমাংসা করা সম্ভব হবে। 3 নম্বরে আমরা বলছি, বিচার বিভাগের ক্ষেত্রে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন রাখা চলবে না। বাদী বিবাদী উভয়ের মামলার খরচ রাষ্ট্র বহন করবে। আমাদের চতুর্থ প্রস্তাবনা অর্থনীতির ক্ষেত্রে। বর্তমানে বিদ্যমান সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কারণে সমাজে গভীর অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে। গুটি কয়েক লোকের হাতে বিপুল পরিমাণ সম্পদ জমা হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভাজন এবং সংকট তীব্র হয়েছে। এই ব্যবস্থার ফলে ব্যবসা বাণিজ্য সীমিত সংখ্যক সিন্ডিকেটের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছে, যা দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির জন্য দায়ী। এই পরিস্থিতির জন্য মুক্তির জন্য আমরা সুদমুক্ত অর্থনীতির প্রস্তাবনা দিয়েছি, যেখানে কোনো অবস্থাতেই সুদ থাকবে না, কারণ আল্লাহ তাআলা এটিকে হারাম ঘোষণা করেছেন। আমরা লাভ ক্ষতির ভিত্তিতে ব্যবসা বাণিজ্য পরিচালনার একটি অর্থনৈতিক কাঠামো প্রস্তাব করেছি, যা সমাজে ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভারসাম্য আনতে সহায়ক হবে। বর্তমানে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চলমান তা ঔপনিবেশিক যুগের বস্তুবাদী এবং ভোগবাদী চিন্তাধারার উপরে প্রতিষ্ঠিত। বর্তমানে 2টি শিক্ষা ব্যবস্থা চালু আছে, একটি মাদ্রাসা শিক্ষা এবং অন্যটি সাধারণ শিক্ষা। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে ইসলামের বুনিয়াদী শিক্ষা যথাযথভাবে দেওয়া হয় না, বরং বিতর্কিত বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, যা মাদ্রাসার
আলেমদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে। অন্যদিকে সাধারণ শিক্ষায় ধর্মীয় শিক্ষাকে প্রায় বাদ দেওয়া হয়েছে এবং নৈতিকতা, দেশপ্রেম ইত্যাদি বিষয় অনুপস্থিত। ফলে শিক্ষিতরা দুর্নীতি, অর্থ পাচার এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব দিয়েছি, যেখানে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা একত্রিত হয়ে নীতি, নৈতিকতা, ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সমন্বয়ে এমন একটি ব্যবস্থা গড়ে উঠবে যা দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ নাগরিক তৈরি করবে। শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমাদের প্রস্তাব হলো, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ হবেন রাষ্ট্রপ্রধান, যাকে ইসলামের পরিভাষায় যাকে বলা হয় ইমাম বা খলিফা। প্রতিরক্ষা, বিচার বিভাগ তার অধীনে থাকবে। তার সহকারী হিসাবে একজন উপরাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপ্রধানের অধীনে দুটো বিভাগ থাকবে, আইনসভা ও মন্ত্রিসভা। জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা শুরা পরিষদে থাকবে। প্রতিটি ব্যক্তির আমির থাকবে, যা চেইন অফ কমান্ডের মাধ্যমে রাষ্ট্রপ্রধানের সঙ্গে যুক্ত হবে। মন্ত্রিসভার অধীনে সচিবালয় পরিচালিত হবে। আমরা নির্বাচন ব্যবস্থারও কিছু সংশোধন প্রস্তাব দিয়েছি, যেন কোনোভাবে দুর্নীতি না হয়। আমাদের প্রস্তাবনায় বলা হয়েছে, কেউ নিজে থেকে প্রার্থী হতে পারবে না। সরকার তদন্ত করে জনমত নিয়ে একটি প্যানেল মনোনীত করবে। একই পোস্টারে সব প্রার্থীর নাম পরিচয় থাকবে। কাউকে নির্বাচন করার জন্য টাকা খরচ করতে হবে না, প্রচারণা করতে হবে না। সব ব্যয় বহন করবে নির্বাচন কমিশন। জনগণ তাদেরকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করবে এবং সেই ধরনের লোকেরা পার্লামেন্টে এসে তখন তারা আইন প্রণয়ন করবে। রাজনৈতিক ব্যবস্থার প্রস্তাবনায় আমরা চলমান বিভিন্ন মতাদর্শের উপরে ভিত্তি করে রাজনীতি করার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করার প্রস্তাব করছি। জনদুর্ভোগ সৃষ্টিকারী সকল কর্মসূচি নিষিদ্ধ করার জন্য সুপারিশ করছি। পুলিশ, আইন শৃঙ্খলা এবং অন্যান্য ডিপার্টমেন্ট সম্পর্কিত বিভিন্ন প্রস্তাবনা আমরা মূল বইয়ের বিস্তারিতভাবে উল্লেখ করেছি। এছাড়া আমরা বলছি যে সমগ্র জাতিকে সামরিক শৃঙ্খলা ও প্রশিক্ষণের আওতায় আনতে হবে এবং নিয়মিত বাহিনীর পাশাপাশি সুস্থ সবল নাগরিকদের নিয়ে একটি গণবাহিনী গড়ে তুলতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা বিশ্বাস করি যে আমাদের এই প্রস্তাবনা একটি সুসমন্বিত আধুনিক সমাজের সাথে সঙ্গতিপূর্ণ এবং দেশের মানুষের ভাবনা, চেতনা এবং আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। এটি অত্যন্ত বাস্তবভিত্তিক এবং যুক্তিসম্মত। আমরা আশা করি যদি সরকার এই প্রস্তাবনাটি গ্রহণ করেন, তবে বর্তমান চলমান রাজনৈতিক সংকট ও বিরোধগুলো নির্মূল হবে এবং একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে। আমার মূল প্রবন্ধ এখানেই আমি শেষ করছি।